প্রিয় ভাইয়া ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা একটি পরমাণুর ভেতরে যে তিনটি মৌলিক কণিকা থাকে অর্থাৎ ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছিলাম এবং আমরা দেখে এসেছিলাম যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনে কাদের চার্জ কত, কাদের ভর কত এবং তাদেরকে কি দিয়ে প্রকাশ করা হয়। আজকের ভিডিও ক্লাসে আমরা কেমিস্ট্রির অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো টপিক, একটা হচ্ছে পারমাণবিক সংখ্যা এবং অপরটি হচ্ছে ভর সংখ্যা, এই দুটো টপিক নিয়ে আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো শুরু করা যাক। প্রথমেই আমাদের জেনে নেওয়া উচিত যে পারমাণবিক সংখ্যা কাকে বলে। এখানে সংজ্ঞায় আমরা দেখতে পাচ্ছি যে কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে আমরা বলছি ওই মৌলের পারমাণবিক সংখ্যা। এখন এখানে জেনে রাখা ভালো যে পরমাণুর নিউক্লিয়াস কি। একটু ভালোভাবে খেয়াল করলে দেখবে আমরা গত ভিডিও ক্লাসে এরকম একটা ডায়াগ্রাম দেখে এসেছিলাম। এখানে আমি বলগুলোর কালার দিয়ে আইডেন্টিফাই করে এসেছিলাম তোমাদের। একটা হচ্ছে নীল কালারের বলগুলোকে আমরা বলছি ইলেকট্রন, যার চার্জটা হচ্ছে নেগেটিভ। এখানে যে লাল কালারের বলগুলো রয়েছে সেগুলোকে প্রোটন বলছি, আর সবুজ কালারের বলগুলোকে নিউট্রন বলছি। এবং এই পরমাণু, এই পুরোটাই হচ্ছে পরমাণুটা, এবং পরমাণুর যে কেন্দ্রটা সেই কেন্দ্রে থাকছে কে কে একটু খেয়াল করো, প্রোটন এবং নিউট্রন, এবং পরমাণুর এই কেন্দ্রটাকে বলা হয় নিউক্লিয়াস। তাহলে এবার সংজ্ঞাটার সাথে আমরা এই ডায়াগ্রামটাকে ম্যাচ করে একটু পড়ার চেষ্টা করি। কোনো মৌলের একটি পরমাণুর, এখানে আমি এমন একটা মৌল নিয়েছি যার পরমাণুতে 5টি প্রোটন এবং 5টি ইলেকট্রন রয়েছে, এবং এখানে ফরচুনেটলি আমাদের নিউট্রন সংখ্যাও 5টি। নিউট্রন সংখ্যা কি প্রোটন সংখ্যার সমান হবে? না, নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যার সমান নাও হতে পারে, তবে কাছাকাছি হবে। কিন্তু সবসময় খেয়াল রাখবে কোনো একটি পরমাণুতে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যাটা সমান থাকবে। এখানে দেখতে পাচ্ছ আমাদের লাল বল রয়েছে 5টি, নীল বলও রয়েছে 5টি, তার মানে 5টি প্রোটন এবং 5টি ইলেকট্রন। এটার কথা একটু পরে আসছি। তাহলে কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে, এটা হচ্ছে একটা মৌলের পরমাণু, তার নিউক্লিয়াস, এই অংশটা হচ্ছে তার কেন্দ্রের অংশটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। তাহলে এই পরমাণুটার নিউক্লিয়াসে প্রোটন রয়েছে কয়টি? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তার মানে এই পরমাণুটার বা এই মৌলটার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 5। তাহলে আমরা এইভাবে কোনো একটা মৌলের পারমাণবিক সংখ্যা নির্ধারণ করব। এবার উদাহরণ হিসেবে আমি তোমাদের বইয়ের দুটো উদাহরণকে বেছে নিয়েছি। প্রথমটি হচ্ছে একটি হিলিয়াম। এই হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসে 2টি প্রোটন থাকে। তাহলে হিলিয়ামের পারমাণবিক সংখ্যাটা কত? পারমাণবিক সংখ্যাটা হচ্ছে 2। তার মানে সহজে তুমি মনে রাখবে যে পারমাণবিক সংখ্যা মানেই হচ্ছে নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা। আরেকটা উদাহরণ আমরা দেখে নেই, অক্সিজেন পরমাণু। অক্সিজেন পরমাণুর নিউক্লিয়াসে 8টি প্রোটন রয়েছে, তার মানে অক্সিজেনের পারমাণবিক সংখ্যাটা হচ্ছে 8। একইভাবে আমরা আরো অনেক উদাহরণ দেখতে পারি যেখানে তার কি প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হচ্ছে। এবার এই যে কোনো একটা পরমাণুর বা কোনো একটা পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, এই সংখ্যাটা দ্বারাই তুমি কোনো একটা পরমাণুকে বা কোনো একটা মৌলকে খুব সহজেই চিনতে পারো। কিরকম? ধরো আমি তোমাকে বললাম যে 8 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে মৌলটা বা যে পরমাণুটা সেটা কোনটা। এখন তুমি কিন্তু সহজেই বলতে পারবে এটা হচ্ছে অক্সিজেন। কিংবা 2 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল কোনটি? হিলিয়াম। তার মানে তুমি কোনো একটা পরমাণুকে, কোনো একটা মৌলকে আইডেন্টিফাই করতে গেলে তার পারমাণবিক সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই পারমাণবিক সংখ্যার মান দ্বারাই তুমি পরমাণুটাকে আইডেন্টিফাই করতে পারবে। আচ্ছা, যেটা বলছিলাম একটু আগে যে পারমাণবিক সংখ্যাই কোনো পরমাণুর আসল পরিচয়। এই পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাকে ক্যাপিটাল জেড দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। এবং এখানে লাস্ট একটা কথা বলা হচ্ছে যে যেহেতু প্রত্যেকটা পরমাণুর চার্জ নিরপেক্ষ, পরমাণু চার্জ নিরপেক্ষ, এই কথাটা আসলে কি বোঝায়? এই কথাটা বোঝায় যে পরমাণু নিউট্রাল অবস্থায় রয়েছে, তাতে কোনো ধনাত্মক চার্জও থাকে না, তাতে কোনো ঋণাত্মক চার্জও থাকে না। এটা কিভাবে সম্ভব আসলে? খেয়াল করে দেখো, পরমাণুতে 3 ধরনের কণার উপস্থিতি থাকে, প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন। যেখানে আমরা জানি প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট, ইলেকট্রন ঋণাত্মক চার্জ বিশিষ্ট এবং নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ। এবার তোমার মনে হতে পারে যে যেহেতু আমরা কোনো একটা পরমাণুতে একটা নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন বা প্রোটন বা নিউট্রন পেয়ে থাকি, তার মানে চার্জের একটু হেরফের তো হওয়ার কথাই।
না, চার্জের আসলে হেরফেরটা হয় না। কেন হয় না? তার কারণটা হচ্ছে পরমাণুতে নিট যেই চার্জটা অর্থাৎ সর্বমোট চার্জের যে সমষ্টিটা সেটা সব সময় শূন্যই থাকে। কেন? কারণ পরমাণুর নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে ঠিক সেই কয়টি ইলেকট্রন থাকে। উদাহরণ হিসেবে এটার কথা যদি বলি, এখানে কেন্দ্রের নিউক্লিয়াসে প্রোটন রয়েছে 5টি এবং খেয়াল করে দেখো এদিকে আমার পরমাণুর চারিদিকে বাইরের দিকটাতে নিউক্লিয়াসের বাইরের দিকটাতে ইলেকট্রন সংখ্যাও 5টি। তার মানে একটি প্রোটনের চার্জের মান তো আমরা জানি, সেটাকে আমরা 5 দিয়ে গুণ করলাম, যেই ভ্যালুটা আসলো সেটা কি পজিটিভ ভ্যালু, এবং 5টি ইলেকট্রনের চার্জের যে ভ্যালুটা আসবে সেটা কি ঠিক একই পরিমাণ ভ্যালু আসবে, কিন্তু সেটা আসবে নেগেটিভে। এই যে পরস্পর পজিটিভ এবং নেগেটিভ চার্জ পরস্পরকে প্রশমিত করে ফেলে, এবং যেহেতু সংখ্যাটাও সমান এবং সংখ্যাটা সমান হওয়ার কারণে কিন্তু চার্জের মানটা সমান হচ্ছে। তার মানে 5টা এখানকার চিত্র অনুযায়ী 5টা ইলেকট্রনের চার্জের যা মান 5টা প্রোটনের চার্জের মানটাও কি একই হবে, কিন্তু ইলেকট্রনের চার্জের মানটা নেগেটিভ এবং প্রোটনের চার্জের মানটা পজিটিভ হয়। এই নেগেটিভ এবং পজিটিভ চার্জ পরস্পরকে প্রশমিত করে ফেলে, ফলে নিউট্রাল হয়ে যায়। ভাইয়া নিউট্রন? হ্যাঁ, নিউট্রনের কি কোনো চার্জ থাকে না, নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ। তাহলে সার্বিকভাবে এই কথাটা দাঁড়ালো যে পরমাণু হচ্ছে আসলে চার্জ নিরপেক্ষ। তার মানে পরমাণু নিট আধান বা মোট আধানটা থাকে শূন্য। কিন্তু পরমাণু থেকে আমরা যখন ক্যাটায়ন বা অ্যানায়ন দেখব, সেখানে দেখব ধনাত্মক বা ঋণাত্মক চার্জ বিশিষ্ট, কিন্তু সেটা কিভাবে ঘটে সেটা পরে আমি আলোচনা করব। এবার পারমাণবিক ভর সংখ্যা। পারমাণবিক ভর সংখ্যা বলতে আমরা আসলে কাকে বুঝি? কোনো পরমাণুতে উপস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে ওই পরমাণুর ভর সংখ্যা বলা হয়। তাহলে পরমাণু নিউক্লিয়াসে যে প্রোটন সংখ্যা রয়েছে সেটা তো পারমাণবিক সংখ্যা আমরা জানি, কিন্তু ভর সংখ্যা কোনটা? ভর সংখ্যা হচ্ছে যে এখানে উপস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার যে যোগফলটা সেটাই হচ্ছে পরমাণুর ভর সংখ্যা। ভর সংখ্যাকে সরাসরি ভর সংখ্যাও বলা হয় অথবা মাঝে মাঝে পারমাণবিক ভর সংখ্যাও বলা হয়ে থাকে। ভর সংখ্যাকে ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করা হয়, এবং ভর সংখ্যা ইজ ইকুয়ালস টু আমরা একটু আগে বলছিলাম প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে এই উদাহরণটাই আবার দেখতে পাচ্ছি আমরা, যেখানে আমরা কেন্দ্রে দেখতে পাচ্ছি কি এখানে প্রোটন সংখ্যা, প্রোটন রয়েছে 5টি আর নিউট্রন রয়েছে কয়টা? 1 2 3 4 5। তার মানে এই পরমাণুটাতে, যে পরমাণুটাকে আমরা একটা উদাহরণ হিসেবে বা ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি, সেখানে তার ভর সংখ্যাটার সমষ্টি কত? ভর সংখ্যাটা কত? প্রোটন 5 নিউট্রন 5, তার মানে 5 যোগ 5, অর্থাৎ এই পরমাণুর ভর সংখ্যা হচ্ছে 10। এবার আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণে আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়াম, এখানে উপরে বাম দিকে ছোট করে একটা সংখ্যা যেটা কত? 23, আর বাম দিকে নিচের দিকে যে সংখ্যাটা সেটা হচ্ছে ছোট করে দেয়া। কোনটা আসলে কি? এটা কিন্তু অন্য আরেকটা উদাহরণ। সোডিয়ামের চিত্র কিন্তু এটা নয়, এটা হচ্ছে যে চিত্রটা দেখে আমরা গত ভিডিও ক্লাস থেকে পড়ে আসছি। সোডিয়ামের ক্ষেত্রে তাহলে একটু আমরা চিন্তা করে দেখি। উপরে 23টা কি? সবসময় মনে রাখবে পরমাণুর প্রতীকের বামে বা মৌলের প্রতীকের বামে উপরের দিকে যে সংখ্যাটা সেটা হয় ভর সংখ্যা, যেটা এ, আর বামে নিচে যেই সংখ্যাটা থাকে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। তাহলে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনটা ভর সংখ্যা এবং কোনটা প্রোটন সংখ্যা। তাহলে এখানে সোডিয়ামের ভর সংখ্যাটা হচ্ছে কত? 23, এবং তার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাটা মানে জেড এর মানটা হচ্ছে 11। তাহলে এবার কি তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় এখানে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কত, আমি একটু আগেই বলে এসেছি যে পরমাণুতে প্রোটন সংখ্যার সমান সংখ্যক ইলেকট্রন থাকে, তার মানে প্রোটন সংখ্যা যেহেতু 11, এখানে সোডিয়ামে ইলেকট্রন সংখ্যাটাও হবে 11। এবার যদি তোমার কাছে নিউট্রন সংখ্যাটা জানতে চাওয়া হয় তাহলে তুমি কি করবে? ভর সংখ্যা এ থেকে পারমাণবিক সংখ্যা জেড কে বিয়োগ করলে যে ভ্যালুটা পাবে সেটাই কি? সেটাই হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা। কিভাবে? কারণ তুমি ভর সংখ্যাকে পেয়েছিলে প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যাকে যোগ করার মাধ্যমে। এখন যদি তুমি ভর সংখ্যা থেকে এই প্রোটন সংখ্যাটাকে বাদ দিয়ে দাও, মানে পারমাণবিক সংখ্যাটাকে বাদ দিয়ে দাও, তুমি পেয়ে যাবে নিউট্রন সংখ্যাকে। খুবই সহজ। তাহলে আমি যেটা বলছিলাম একটু আগে, কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা পরমাণুর প্রতীকের নিচে বাম পাশে লেখা হয় আর ভর সংখ্যা প্রতীকের বাম পাশে উপরের দিকে লেখা হয়। এবার আমি একটু পর্যায় সারণীকে ডেকে এনেছি। এই পর্যায় সারণী আমরা চ্যাপ্টার 4-এ খুবই ডিটেলসে পড়াশোনা করব, কিন্তু এই চ্যাপ্টারে
আমি কেন আনলাম এটাকে একটু খেয়াল করে দেখো। এই পর্যায় সারণী সংক্রান্ত কথা আমি গত ভিডিওটাতে বলছিলাম। এখানে পর্যায় সারণী, এখানে মৌলকে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের ভিত্তিতে বিজ্ঞানী মেন্ডেলিফ সাজান এবং এটাকে মেন্ডেলিফের পর্যায় সারণীও বলা হয়ে থাকে। এখন এই পর্যায় সারণীতে আমরা তার ডিটেলসে যাব না, শুধু বোঝার চেষ্টা করব এখানে যে ছোট ছোট বক্সগুলো, এগুলো কিন্তু এক একটা মৌল, অর্থাৎ তোমরা যে 118টা মৌলের কথা জেনে এসেছো এখানে সবাই আছে। এখন এখানে একটা বক্সকে রিপ্রেজেন্টেটিভ বক্স হিসেবে বলা হচ্ছে, তুমি কিভাবে চিনবে কোনটা কি আসলে? এই যে ক্রোমিয়াম, এটা হচ্ছে মৌলের নাম ইংরেজিতে এবং বাংলায়। ক্রোমিয়ামের প্রতীকটা হচ্ছে CR, ক্যাপিটাল C এবং ছোট হাতের R, এটা হচ্ছে তার প্রতীকটা, এই যে প্রতীক বলা হচ্ছে। ওকে, উপরে ডান দিকে কোনায় পারমাণবিক ভর সংক্রান্ত আলোচনা পরবর্তী চ্যাপ্টারগুলোতে আসছে। আচ্ছা, এরপরে পারমাণবিক সংখ্যা। আমি বলে এসেছিলাম না যে ছোট বক্সের উপরে বাম কোনায় যেই ভ্যালুটা তুমি পাবে পর্যায় সারণীতে, সেটাই তার পারমাণবিক সংখ্যা ইন্ডিকেট করে। আর পারমাণবিক সংখ্যা মানে কি? জেড, মানে প্রোটন সংখ্যা। তাহলে ক্রোমিয়ামকে আমরা এখানে বেছে নেই পর্যায় সারণীতে, এই যে হচ্ছে ক্রোমিয়াম। তাহলে ক্রোমিয়াম হচ্ছে 24 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল বা পরমাণু। তাহলে শুরুর দিকে কারা আছে একটু দেখো। এই যে 1, এই 1কে হাইড্রোজেন, তারপরে 2 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট হিলিয়াম, একটু আগে বলছিলাম। অনুরূপভাবে এখানে 3 হচ্ছে লিথিয়াম, 4 হচ্ছে বেরিলিয়াম, এভাবেই চলতে থাকছে। দেখো 5-এ রয়েছে বোরন, 6-এ কার্বন, 7-এ নাইট্রোজেন, 8-এ অক্সিজেন, 9-এ ফ্লোরিন। এভাবে তোমাকে অবশ্যই আমি যেটা বলছি 30 পর্যন্ত পারমাণবিক সংখ্যাওয়ালা মৌলগুলোকে তুমি মুখস্থ করে ফেলবে, যাতে করে আমি যখন তোমাকে জিজ্ঞাসা করব যে 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল কোনটি, তুমি যাতে খুব সহজে বলতে পারো এটা হচ্ছে ক্যালসিয়াম। কিংবা 12 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল কোনটি, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। অথবা 17 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল কোনটি, ক্লোরিন। এজন্যই আমি তোমাকে কি 1 থেকে 30 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোকে চিনতে শেখার কথা বলেছি, এবং তাদের প্রতীকগুলো, অবশ্যই তাদের প্রতীকগুলো, যাতে করে আমি তোমাকে বলতে পারি যে নিকেলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 28 এবং তার সংকেতটা কি? সংকেতটা হচ্ছে Ni, সরি প্রতীকটা কি? প্রতীকটা হচ্ছে Ni। তাহলে 1 থেকে 30 পর্যন্ত মৌলের আমরা কি প্রতীক এবং পারমাণবিক সংখ্যাগুলো মুখস্থ করে ফেলবো। এরপরে আমরা চলে আসছি যে ভর সংখ্যা নিয়ে কথা বলছিলাম। এবার ভর সংখ্যার আরো দুটো উদাহরণ আমরা দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেসিয়ামের এখানে ভর সংখ্যাটা 24। কিভাবে? এই যে বাম দিকে উপরে 24 রয়েছে, তার প্রোটন সংখ্যাটা কত? খুব সহজেই আমরা এখন পারবো। প্রোটন সংখ্যাটা হচ্ছে 12, তার মানে ইলেকট্রন সংখ্যাটাও 12। এবং এর নিউট্রন সংখ্যাটা কত? ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাকে বাদ দিলাম, এ থেকে জেড কে বাদ দিলে আমরা কি পাবো? নিউট্রন সংখ্যাটা পাবো। তাহলে 24 - 12 = 12। এরপরে অ্যালুমিনিয়াম নিয়ে একটু আলোচনা করি। তোমরা এখন দেখলেই বুঝতে পারছো যে অ্যালুমিনিয়ামের ভর সংখ্যাটা হচ্ছে 27 এবং তার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাটা হচ্ছে কত? 13। তাহলে নিউট্রন সংখ্যা 27 - 13 = 14। আজকের ক্লাসের শুরুতে একটা কথা বলছিলাম যে পরমাণুতে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা পরস্পর সমান হয়, কিন্তু নিউট্রন সংখ্যা কি প্রোটন সংখ্যার সমান হয়? না, এটা সমান হতেও পারে আবার নাও হতে পারে। তুমি এখানেই খেয়াল করো যে ম্যাগনেসিয়ামের এখানে যে উদাহরণটা দেখানো হচ্ছে, এখানে প্রোটন সংখ্যা 12 এবং হিসাব করে তুমি দেখলে তার নিউট্রন সংখ্যাও 12। কিন্তু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তার প্রোটন সংখ্যা 13, তার নিউট্রন সংখ্যাও কি 13? না, এটা হচ্ছে 14। তার মানে এটা কাছাকাছিই হবে। এরপরে মৌলের সংক্ষিপ্ত প্রকাশ। তোমাদের বইয়ের দুটি উদাহরণকে বেছে নেওয়া হয়েছে খুব সহজে বোঝানোর জন্য। ধরো এখানে হাইড্রোজেনের প্রতীক, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। একটু আগে দেখিয়ে আসলাম পর্যায় সারণীতে। তার ভর সংখ্যাটা হচ্ছে 1। ঠিক আছে, ভর সংখ্যাটা ভাইয়া কি কোনো মুখস্থ করার উপায় আছে? না, ভর সংখ্যা মুখস্থ করার কোনো উপায় নেই। ভর সংখ্যার বিভিন্ন রকম ভিন্নতা আসতে পারে এবং এটা সংক্রান্ত আলোচনা আমরা আইসোটোপে গিয়ে করব। তাহলে ইলেকট্রন সংখ্যাটা কত হবে? ইলেকট্রন সংখ্যা হবে প্রোটন সংখ্যার সমান কত? 1, কারণ পরমাণুতে সমান সংখ্যক প্রোটন এবং ইলেকট্রন থাকে। এবার যদি আমি তোমাকে নিউট্রন সংখ্যা বলি A - Z, তাহলে ভর সংখ্যা 1, প্রোটন সংখ্যা 1, 1 থেকে 1 বাদ দিলে কত হয়? এটা 0। তাহলে আমি উপরে একটু ছোট করে তোমাদের বোঝার সুবিধার্থে লিখে রাখলাম যে এখানে হচ্ছে 1 - 1 = 0 এবং উপরে বলাই আছে এটা হচ্ছে A - Z এর ফলাফল। সংক্ষিপ্ত প্রকাশ কি? এই যে সংক্ষিপ্ত প্রকাশ, উপরে 1 এটা হচ্ছে ভর সংখ্যা আর
নিচে 1, এটা কি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। আরেকটা উদাহরণ হিলিয়ামের ক্ষেত্রে তার প্রোটন সংখ্যাটা ফিক্সড। পরমাণুর প্রোটন সংখ্যা বা মৌলের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাটা সবসময় ফিক্স থাকবে, এবং আমি বারবার বলছি যে এই পারমাণবিক সংখ্যার মাধ্যমেই তুমি পরমাণুটাকে বা মৌলটাকে চিহ্নিত করতে শিখবে। কিন্তু ভর সংখ্যাটা 4 এখানে হিলিয়ামের, তাহলে তার ইলেকট্রন সংখ্যাটা কত হবে? প্রোটন সংখ্যা যা, ইলেকট্রন সংখ্যাও তা, অর্থাৎ 2। তার নিউট্রন সংখ্যাটা কত হবে? 4 মাইনাস 2, তার মানে হচ্ছে 2। এ মাইনাস জেড কিভাবে প্রকাশ করব? হিলিয়াম এখানে উপরে, এটা হচ্ছে তার ভর সংখ্যা, এটা হচ্ছে তার প্রোটন সংখ্যা। খুবই সহজ। আমি তোমাদের বইয়ের দুটো উদাহরণকে এখন দেখাবো। আমি একটু উল্টা দিক থেকে দেখাই। তোমাদের বইয়ে একটা শিক্ষার্থীর কাজ অংশটাতে একটা অংশ রয়েছে যেখানে লিথিয়াম 7 3, এটাকে আমি যদি প্রকাশ করি তাহলে লিথিয়াম মৌলের প্রতীকটা কি? Li। তাহলে তার পারমাণবিক সংখ্যাটা কত? পারমাণবিক সংখ্যাটা হচ্ছে এই যে 3। তার ভর সংখ্যাটা কত? এই যে আমরা দেখতে পাচ্ছি 7। এবং তার ইলেকট্রন সংখ্যা তাহলে কত হবে? প্রোটন সংখ্যা যা, ইলেকট্রন সংখ্যাও তা, তার মানে 3। আর তার নিউট্রন সংখ্যাটা হবে কত? 7 মাইনাস 3, দ্যাট মিনস হচ্ছে 4। এখানে আমরা কি করলাম? এখানে আমরা এ থেকে জেড কে বিয়োগ করলাম। ঠিক আছে, এরপরে আরেকটা উদাহরণ আমরা দেখব, এটাও তোমাদের বইয়ে শিক্ষার্থীর কাজ অংশটাতে রয়েছে। সেটা হচ্ছে বেরিলিয়াম Be 9, আর এখানে রয়েছে 4। তাহলে বেরিলিয়ামের প্রতীকটা লিখি Be। এখানে আমার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাটা হচ্ছে 4। তার ভর সংখ্যাটা কত? ভর সংখ্যাটা হচ্ছে 9। তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? প্রোটন সংখ্যা যা, ইলেকট্রন সংখ্যাও তা, অর্থাৎ 4। এবং এখানে নিউট্রন সংখ্যাটা কত হবে? ভর সংখ্যা মাইনাস তার প্রোটন সংখ্যা, তার মানে হচ্ছে 9 মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 5। তাহলে তোমরা বুঝতে পারলে যে ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা টপিকটা খুবই সহজ, এবং পারমাণবিক সংখ্যার মাধ্যমে কোনো একটা মৌলকে আমরা খুব সহজভাবে চিহ্নিত করতে পারি। তাহলে আজকের ভিডিও ক্লাসে আমরা এই দুটো টপিক খুব ভালোভাবে শিখলাম, এবং খুব ভালোভাবে আমরা পর্যায় সারণী থেকে যে প্রথম 30টি মৌল রয়েছে তাদের পারমাণবিক সংখ্যাগুলো মুখস্থ করে ফেলবো, এবং পরবর্তীতে প্রয়োজনের তাগিদে যদি আরো কোনোটাকে মুখস্থ করা লাগে আমরা করব পরবর্তীতে ধীরে ধীরে। আপাতত 30টা। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকের ভিডিও ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।